একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যে শপথ নিয়েছেন তারেক রহমান। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। আর তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এর মধ্যে নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে মন্ত্রী করাতে বিএনপির অন্দরে একটা চাপা উত্তেজনার সঙ্গে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, আবার অনেক বিতর্কও কিন্তু দেখা দিয়েছে। তবে বিতর্ক কি শুধু একা খলিলুর রহমানকে নিয়ে তা কিন্তু নয়, বিএনপির মন্ত্রিসভায় অন্য দুই মন্ত্রীকে নিয়েও কথা হচ্ছে। খলিলুর রহমান সম্পর্কে আগেই আপনাদেরকে জানিয়েছি। এবার আসুন দেখে নেওয়া যাক বাকি মন্ত্রীরা কারা, যাদের নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে। আসুন দেখা যাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেকে বলছেন এই আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। 2018 সালের জুন মাসে আমির খসরু মাহমুদ চৌধুরী 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী খুব ঘন ঘন ভারতে আসেন কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশনে যোগ দেওয়ার জন্য। একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই আমির খসরু মাহমুদ চৌধুরীর সেই ছবি ভাইরাল হয়। যে ভাইরাল ছবিতে তাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক বা যারা পর্যবেক্ষক রয়েছেন তারা বলছেন ভারতের সঙ্গে বিএনপির সেতু বন্ধনের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কিন্তু নিয়েছেন এই আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা ভালো। তারেকের শপথে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তারেক রহমানের হাতে তিনি তুলে দেন। সঙ্গে অবশ্যই তো একটা বার্তা ছিলই। তারপর বিএনপির তরফে ঘোষণা করা হয় তারা ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী। কারণ আমরা প্রত্যেকেই জানি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সেই ধার কি এবার শোধ করতে চাইছে বিএনপি? তাই কি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন ভারত ঘনিষ্ঠ আমির খসরু মাহমুদ চৌধুরী? আমির খসরু মাহমুদ চৌধুরীর যে ছবি ভাইরাল হয়েছে, অমিত শাহর সঙ্গে যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে নরেন্দ্র মোদী সরকারের অনেকটা কাছের হয়ে উঠবেন তারেক রহমান। ছবি আর বাস্তব সমীকরণ যদি মিলে যায় তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের বিদেশ সফরের মধ্যে একেবারে প্রথম স্থানে থাকবে ভারতের নাম। অবাক হওয়ার কিছু নেই, ভারতে আসলে তারেক রহমান। ছবির সঙ্গে বাস্তবতা মিলে গেল, মানে তারেক রহমান ভারত সফরে আসলেন। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সফরে এসে তারেক রহমান কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন? এটা সবসময় মনে রাখবেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর শর্তেই কিন্তু ভারত আমেরিকার সহযোগিতায় 17 বছর পর বাংলাদেশে ফিরতে পেরেছেন তারেক রহমান। কারণ বিএনপির জয়ের পরে বাংলাদেশে যেভাবে একের পর এক আওয়ামী লীগের দপ্তর খুলে যাচ্ছে, তাতে করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা। তারা বলছেন এই দিনটার জন্যই তো তারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন। ফলে তারেক রহমান ভারত সফরে এসে যদি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন, খুব একটা অবাক হবেন না কিন্তু আপনি। হ্যাঁ, অবশ্যই এই সাক্ষাৎ গোপন রাখা হবে সংবাদ মাধ্যমের থেকে, এটাও জেনে রাখুন। ঠিক যেমনভাবে গোপন রাখা হয়েছিল শেখ হাসিনা কার ফোন পেয়ে 2024-এর 5ই অগাস্ট বাংলাদেশ ছেড়েছিলেন সেই খবর, প্রায় 1 বছর পর প্রকাশ্যে আসে সেই তথ্য। এক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তারেক রহমান বা শেখ হাসিনা কেউই কিন্তু কারোর সম্পর্কে কোনো কটু কথা বলেননি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক। তাই আরও একবার বলছি, তারেক রহমান এবং শেখ হাসিনার সাক্ষাৎ কি সম্ভব? আর একজন হলেন সালাউদ্দিন আহমেদ। তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন কিছুদিন আগে বাংলাদেশে। এই সালাউদ্দিন আহমেদকে 2015 সালের 10ই মার্চ রাতে উত্তরার বাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করে বিএনপি। অর্থাৎ আওয়ামী লীগের শাসনকালে অপহরণ করা হয়েছিল তাকে।
ওই 2015 সালের 10ই মার্চের প্রায় 2 মাস পরে শিলংয়ে সালাউদ্দিন আহমেদকে পাওয়া যায়। তারপর থেকে 9 বছর তিনি মেঘালয়ের শিলংয়েই ছিলেন। 2024 সালের 5ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 11ই অগাস্ট বাংলাদেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। এবার এই সালাউদ্দিন আহমেদের হাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশের আইন শৃঙ্খলা তিনি রক্ষা করবেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান খুব বুঝে শুনে নিজের মন্ত্রিসভায় সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো ভারতের বন্ধু নেতাদের আশ্রয় দিয়েছেন। খলিলুর রহমানও কিন্তু ভারতের বন্ধু, ভুলবেন না কিন্তু, যাতে দুই কুল বজায় থাকে। এবার আপনি প্রশ্ন তুলতে পারেন, এটা কি রাজনৈতিক পুনর্বাসন, নাকি এর পিছনে রয়েছে আন্তর্জাতিক কোনো কৌশলগত সমীকরণ? কারণ একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, 17 বছর কারাবাসে থাকার পর বিএনপি জমানার স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি ভোটে জিতেছেন, কোনো মন্ত্রিত্ব পাননি। আবার রুহুল কবির রিজভির মতো বিএনপির একেবারে সিনিয়র নেতা তিনিও মন্ত্রী পাননি। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই রুহুল কবির রিজভি এবং লুৎফুজ্জামান বাবর এরা কিন্তু ঘোরতর ভারত বিরোধী বলে পরিচিত। তাহলে হিসাব কি মেলাতে পাচ্ছেন? তারেক রহমানের মন্ত্রিসভার হিসাবের কথাই বলছি। মানে তারেক রহমান খুব ব্যালেন্স করে মন্ত্রিসভা সাজিয়েছেন। তিনি এমন কাউকে বা এমন যে সমস্ত ব্যক্তিদেরকে মন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভাতে জায়গা দিয়েছেন, তারা একদিকে যেমন বাংলাদেশ সামলাবে, অন্যদিকে তারা কিন্তু ভারতের মতো প্রতিবেশীর সঙ্গেও বাংলাদেশের একটা সেতু বন্ধন করবে। খলিলুর রহমানের সঙ্গে শুধুমাত্র যে ভারতের ভালো সম্পর্ক এমনটা নয়, খলিলুর রহমানকে আমেরিকা তাদের নিজেদের লোক বলেই জানে। তাহলে ভেবে দেখুন, তারেক রহমান একটা ত্রিদেশীয় সম্পর্ক তৈরি করতে চাইছেন। মানে বাংলাদেশকে মাঝখানে রেখে একদিকে থাকবে ভারত, একদিকে থাকবে আমেরিকা, যারা বাংলাদেশকে বন্ধু হিসাবে রক্ষা করবে। আর সেটাই চাইছেন তারেক রহমান, অন্তত তার মন্ত্রিসভা সাজানোর কৌশল দেখে সেটা মনে হচ্ছে। নজর রাখুন আপনি পরবর্তীতে অন্যান্য আপডেটের জন্য আর প্লাস নিউজ ডিজিটাল।